নিষিদ্ধ চাইলো, তখন ডক্টর ইউনূস সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমের খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দাবি তুলেছি। আবার আমরা কি দেখলাম, ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম সব রাজনৈতিক দলকে। প্রশ্ন করেছিলাম, অনেকবার এই প্রশ্ন তুলেছি, কোনটি ভয়ঙ্কর? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী শক্তি হয়েও থাকে সেটি ভয়ঙ্কর, নাকি এদেশের স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন সেটি ভয়ঙ্কর? কাদের সাথে ঐক্য গড়ে তুলতে হবে? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছিলেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনে থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরও কয়েক মাস আগে এই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চাই, আর 40% বলেছিলেন যে জামাতকে চাই। মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে এই যে হিসাবটি, এর মধ্যে দিয়েও বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যাই হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরও শক্তিশালী হয়, সুবিধাটা আসলে কাদের আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুয়ের জন্য এই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকেই বলে আসছে, আপনাদের হয়তো কারোর মনে থাকার কথা, আরও প্রায় 15-16 মাস আগে, অর্থাৎ 2024 5 আগস্টের 1.5-2 মাসের মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমরা জানি না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা। পুরো এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার ওপর থেকে এমবার্গো উঠে যায় তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস, তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না। অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও, যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশুনো করে, সে হচ্ছে ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন।
চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানায় বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না। এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এরা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে, আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টিকবো কি করে, আমরা তো মারা যাচ্ছি, হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর দরে ওর দরে ঘুরে বেড়াবে। সেই ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, পাকিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম, অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 এ 2 4 মেলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো, একবার লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার IPL বা BCCI, ধরুন আম্পায়ার হচ্ছে BCCI আর উইকেট কিপার হচ্ছে IPL, এই ICC। এবার বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি। বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ। তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি, ততক্ষণে BCCI উইকেট উড়িয়ে দিয়েছে, ICC আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে কিনা এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে কিনা, এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই মতবিনিময় সভায় আলাপ আলোচনা করে এলেন। এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি, সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি, সে সম্পর্কে তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে। সেনাবাহিনীর ভেতরে এখনো একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে, মানে নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, তা নিয়ে শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তা
অনিশ্চয়তার বোধ কাজ করছে, এর চোখে দেখে এসেছে। এক রকমের ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত 17-18 মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন। আসলে তার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন। এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে, যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে, ঠিক কি ঘটবে? মানে এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি সংসদ নির্বাচনে বিজয়ী পক্ষকে ক্ষমতা হস্তান্তর করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে এই উপদেষ্টা পরিষদ নিজ নিজ ঘরে ফিরে যাবেন, নাকি জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেলে গণভোটের মাধ্যমে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে? রাষ্ট্রপতি এর মধ্যেই বলে রেখেছেন যে নির্বাচন হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন। তাহলে সে সময় আবারও সেনাবাহিনীকে জড়িয়ে পেঁচিয়ে একটা নতুন ধরনের সরকার গঠনের চেষ্টা হবে কিনা, সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই আলোচনা আছে। কারণ এই নভেম্বর মাসেও আপনাদেরকেও বলেছি যে শীর্ষ জেনারেলরাও একটা অনলাইন বৈঠকেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বসে প্রত্যেকে এই মত দিয়েছিলেন যে যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন না করা যায় ফেব্রুয়ারিতে, মানে এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণ সহ, তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা তারা দেখেন না। আর স্থিতিশীলতা না এলে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদে ব্যারাকে আবার ফিরে গিয়ে সেনাবাহিনীর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের সুযোগও তারা দেখেন না। এবং তারপর পরই একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত জেনারেলদের বিচার শুরু হওয়া, অন্যদিকে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা উদ্বেগের মধ্যে ওই সময়টাতেই কিন্তু সেনাবাহিনীর 50% সদস্যকে তারা রাজপথের ডিউটি থেকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সবেই তার সর্বশেষ দরবারটিতে আবারও সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে হয়েছে যে সেনাবাহিনী কোনোভাবেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে কোনোভাবেই স্থায়ীভাবে কিংবা এর পরের দীর্ঘমেয়াদে কোনোভাবেই অন্য কোনো দায়িত্বে জড়াবে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেসটি অনুষ্ঠিত হলো 18ই জানুয়ারি, সেখানে ক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী কোনো পক্ষ হিসেবে সেনাবাহিনী থাকতে চায় না। এবং খুবই মানে লক্ষ্য করার মতো বিষয় যেটা, যে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ওই দরবার, সৈনিকদের সাথেও নয়, সেনা কর্মকর্তাদের সাথেও নয়, কোথাও তিনি গণভোটের প্রসঙ্গটি আনেননি। তিনি এমনভাবে আলাপ করেছেন তার সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা হবে, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী দ্রুততম সময়ে ব্যারাকে ফিরে যাবে, যে কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন। এবং নভেম্বরে 3 বাহিনী প্রধান একত্রে যমুনায় গিয়ে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ কথা বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর কিছুতেই আর তাদের পক্ষে রাজপথে থাকা সম্ভব হবে না। As a law academic, I strongly, vehemently condemn the promulgation of such ordinance by abusing, misusing of authoritarian administrative power. বুঝাতে পারলাম? এখন হ্যাঁ, আমি বুঝেছি। এখন দেখুন, তারা তো বঙ্গবন্ধু হত্যা মামলার দায় মুক্তি দিয়ে, ইন্ডেমনিটি দিয়ে তো রেহাই পায়নি। তো সেই একই কাজ তারা আর একটা কিভাবে করে করতে পারে? তারা কিভাবে করে ভেবেছে যে এটা তাদের সুরক্ষা দিবে? একটা পারে, তারা করতে পারে, 2টা কারণে পারে। একটা হলো, ভালো একটা তরিকা হলো, আমাদের গ্রাম অঞ্চলে বলে যে লাজ শরমের বালাই নাই। যারা লজ্জাহীন, যাদের ন্যূনতম মানুষের প্রতি কোনো দায় নাই, তারাই কেবলমাত্র এই ধরনের ওয়াক ওভার, ব্ল্যাঙ্ক চেক ইমিউনিটি দিতে পারে। এইটা একটা। আর একটা হলো, যে গভর্নমেন্টের আইনি ভিত্তি নাই, শূন্যতার উপরে দাঁড়িয়ে আছে, it is standing on a constitutional nullity,
কেবলমাত্র তারাই এই ধরনের আইন কল্পনা করতে পারে, ডিজাইন করতে পারে এবং জারি করতে পারে। এবং আপনি যথার্থই বললেন, যখন উপযুক্ত পরিবেশ তৈরি হবে তখন যে কোনো সংক্ষুব্ধ নাগরিক, যে কোনো জনমানস সম্পন্ন ব্যক্তি, যে কোনো অধিকার দরদি মানুষ, যে কোনো ভিকটিমের পক্ষের মানুষ যখন আদালতে এটা চ্যালেঞ্জ করবেন, এটি যে কোনো মানদণ্ডে, সাংবিধানিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে না এবং এটি শুরু থেকেই অসাংবিধানিক বলে গণ্য হবে। জি, এই অধ্যাদেশে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সব ধরনের সন্ত্রাসকে বৈধতা দেওয়া হয়েছে। যারা যে ধরনের সব ধরনের সন্ত্রাসী করেছে, আওয়ামী বিরোধী যত রকম কার্যক্রম রয়েছে সবকিছুকে বৈধতা দেওয়া হয়েছে। মানে এটা দিয়ে তারা কি হাসিল করবে? প্রথমে হচ্ছে মাসুম, আপনার আপনার ভিডিওটা কেন যেন একটু ডিফোকাস হয়ে গেছে। আচ্ছা, মানে অস্পষ্ট দেখা যাচ্ছে মাঝে মাঝে। জি জি জি, এই আলোক স্বল্পতায় ভুগি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বলুন, আপনি বলুন। হ্যাঁ, ঠিক আছে, চেহারা না হয় আমাদের দর্শকরা একটু কমই দেখতে পেল, জি এবং আমাদের পুরো আইনি চেহারাটা তো অস্পষ্ট হয়ে গেছে। সেই জন্য এটাতে সুলতানা রহমান, আপনার দর্শকরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি এই সমস্যাটা আমাদের এখানকার ইনহেরেন্ট, সহজাত। যে কথা বলছিলাম, যে এটা হচ্ছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায়ও নিশ্চয় আর একটা কথা বলে যে সাইডা দেমা কাইন্দাবাসী। তো এই কাইন্দাবাসীর জন্য যে এরা ছেলের জন্য মেয়ে দেখতে যায় নিজেই বিয়ে করে নিয়ে আসছে। মানে জুলাই কোট আর আনকোট যোদ্ধা বলে, জুলাই যোদ্ধারা যদি জানবার পারে যে আসিফ নজরুল তাদের যোদ্ধা স্ট্যাটাস এখানে পার্টিসিপেন্ট লিখছে, তাহলে কিন্তু আবার খবর আছে। পার্টিসিপেন্ট লিখছে যাতে করে এখানে নিজেরাও পার্টিসিপেন্ট হিসেবে চালায়া দেওয়া যায়। এই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সদস্য নিজেরাও একজন জুলাই যোদ্ধা, নিজেরাও একজন জুলাই অংশগ্রহণকারী। এই আইনে আমি দর্শকদের জন্য দেখাতে পারছি না, কিন্তু একটা ড্রাফট ছাপাইছে, সেখানে আবার উচ্চ মার্গের ইংরেজি লেখা, যাতে কোনো মানুষ না পড়তে পারে। ঠিক আছে না? তো ওরা তো খেয়াল করে না যে কিছু লোকজন এগুলো পড়তে পারে। বিকজ human rights learning and legal learning is not their sole privilege. সেজন্য তারা লিখছে যে এই জুলাইয়ের 1 তারিখ থেকে নাকি এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য বাংলাদেশে নাকি রুল অফ ল, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এইগুলারে নাকি আসমানে তুলে ধরার জন্য যারাই নাকি এখানে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এবং যেগুলো মামলা করা হয়েছে সেগুলো উইথড্র করা হবে, বার্ড, লিগালি বার। এই কথাটা লিখছে এখানে। এই যে কথাটা লিখছে যে জুলাই পার্টিসিপেন্ট মানে হলো যে কোনো ছাত্র বা অছাত্র বা সাধারণ লোক। আবার এটা আদর কইরা লিখছে যে হুইচ হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ পিপল স্টুডেন্ট জুলাই রিভলিউশন। তো হু হ্যাজ রিকগনাইজড ইট? আপনি শব্দের মার প্যাচে, হ্যাঁ, এমন পুরি খাইয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, এরকম রেকগনাইজড। আবার লিখছে আউট অফ ফ্যাসিনেশন, আউট অফ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর ওয়ার্ডস লিখছে যে দিস ল ইজ ইনাক্টেড। প্রফেসর আসিফ নজরুলের কি জানা নাই যে অর্ডিন্যান্স কখনো ইনাক্টেড হয় না? আমাদের লিগাল লিটারেচারে, সুলতানা রহমান আপনার ইনফরমেশনের জন্য বলি, ইনাক্টমেন্ট শব্দটা হয় পার্লামেন্টের ক্ষেত্রে। পার্লামেন্ট যখন কোনো স্ট্যাটিউট, কোনো আইন প্রণয়ন করে, উই পার্টিকুলারলি ইউজ দ্য টার্ম ইনাক্টমেন্ট। তারা লিখছে অর্ডিন্যান্স ইনাক্টেড। অর্ডিন্যান্স হয় প্রমালগেটেড, জারি করা।
ঠিক আছে না? এই জারিরও নানান ধরনের রিকোয়ারমেন্ট আছে। এই জারিটা হচ্ছে এরা সঙ্গোপনে জারি করবার চায়, যাতে কেউ যেন আবার ধরে না ফেলে। আমি যে মুশতাক, খন্দকার মুশতাকের এলাকার লোক, আমার মধ্যে যে ওই মুশতাক ঘোষ্ট বাস করে, যে বলে যে তোমার ঘরে বাস করে কারা মন জানো না, এই এদের মনে এই আইনি মানুষে দি ঘোস্ট অফ তাহের ঠাকুর, দি ঘোস্ট অফ খন্দকার মুশতাক, দি ঘোস্ট অফ জেনারেল জিয়া, এগুলো বাস করে। এই বাস করার ফলে তাদের দেখবেন যে আপনি জোড়া লাগাতে পারবেন। বাংলাদেশে আইনের দুটো ধারা, একটা হলো মানবাধিকারের ধারা আর একটা হলো মানবাধিকার দায় মুক্তির ধারা। এই দায় মুক্তি ধারার লোকজন একই ঘরানার, একই তরিকার লোকেরা। এই তরিকার লোকরা এই ধরনের প্রতারণা, আমি বিভিন্ন জায়গায় আর্গিউ করেছি, I have vehemently, strongly argued in many of the places, in many of my interventions, যে পরতে পরতে এই সরকারের প্রতারণা এবং মানুষের চোখে ধোলা দেওয়া, they have played fraud on the conscience of the people in their every bit of action. এবং এই আইনটাতেও প্রতিটা লাইনে লাইনে প্রতারণা। এইখানে আমি বর্ণচোরা শব্দটি ব্যবহার করতে চাই। বর্ণচোরা আপনি জানেন যে যারা নিজেদের বর্ণ লুকায় রাখতে পারে। আমরা তো এতদিন জানতাম যে রাজনীতিবিদরা বর্ণচোরা, তারা মুখে এক কথা কয় আর এক রূপ দেখা যায় তাদের অন্য সময়, তাই না? এবং তাদের ক্ষেত্রে আমরা বলি শার্লাটন, ডেমাগগ, খুব অতিরিক্ত কথা কয়। কিন্তু এই যে মানবাধিকারের ধ্বজাধারী, মানবাধিকারময় আপনার অন্তরেম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের মেম্বাররা, তারা এই যে আইনটার নাম দিল, শিরোনাম দিল, যাতে কেউ টের না পায় যে এটা একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স। কারণ অলরেডি আমরা বাজারে সমালোচনা করে রাখছি চোখে ধুলা দেওয়ার জন্য, যাতে ইন্টারপ্রেট করবার সময় আদালতে কেউ চ্যালেঞ্জ করলে এই আর্গুমেন্ট অন্তত না আসে যে এটা একটা ইনডেমনিটি ল। অথচ ওরাই কিন্তু চোর যাবার সময় অনেক চিহ্ন রেখে যায় না, যাবার বেলায় শুধু স্মৃতিটাই রেখে গেলে চলে, এরকম একটা কথা আছে না? তো ওইখানে অজুহাতের মধ্যে এক জায়গায় লিখছে যে 46 নম্বর অনুচ্ছেদ সংবিধানের, যে সংবিধান তারা মানে না, সেই সংবিধানের আবার দোহাই দিয়া 46 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়া 46-এ নাকি বলছে যে সরকার নাকি এই ধরনের ইনডেমনিটি দিবার পারে। বলাই বাহুল্য ও আর এক ধরনের প্রতারণামূলক ব্যাখ্যা। সেইটাকে ব্যাখ্যা মানে দোহাই দিয়ে, সেটা কিভাবে ভুয়া আমি পরে বলছি, দোহাই দিয়ে তারা এই শিরোনামটা দিয়েছে যাতে করে তারা বুঝতে না পারে যে এটা একটা ইনডেমনিটি ল। অথচ 46 এর দোহাই দেওয়া মানে হচ্ছে 46-এ লেখা আছে যে পাওয়ার টু ইনডেমনিটি। তার মানে হচ্ছে দিস ইজ অলসো এ কালারফুল, এ কালারেবল লেজিসলেশন। আমরা বলি যে কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, আইনের বর্ণচোরা অনুশীলন। মানে আপনি উপরে উপরে বলবেন একরকম, দেখা যাবে লেখা থাকবে একরকম, কিন্তু এর অন্তর্নিহিত ভেতরের গূঢ় উদ্দেশ্য আলাদা। তো এইটাকে আমরা বলি এক ধরনের ফ্রড অন লেজিসলেশন বা কালারেবল লেজিসলেশন বা বর্ণচোরা আইন, ক্যামেলিয়ন ফ্রেজ। যে দেখবেন যে এক ধরনের টিকটিকি আছে, যারা যে গাছে বসে সেই গাছের রং ধারণ করে, বোঝা যায় না। ঠিক তেমনি ভাবে জনগণের চোখে ধুলো দেবার জন্য, আদালতের চোখে ধুলো দেবার জন্য এবং যারা মানবাধিকার আইনজীবী তাদের চোখে ধুলো দেবার জন্য এই শিরোনামেই তারা বাটপাড়ি করেছে। এটা আপনারা 1 নম্বর গ্রাউন্ড দিলাম। 2 নম্বর হলো এই যে জুলাই পার্টিসিপেন্ট শব্দটি ব্যবহার করেছে, এইখানে যে কেউ, যে কোনো ব্যক্তি নিজেকে জুলাই পার্টিসিপেন্ট হিসেবে দাবি করে আপনার নিজেকে দায় মুক্তি বা নিজেকে মামলা থেকে অব্যাহতি করিয়ে নিতে পারবে। ঠিক আছে? কেননা পার্টিসিপেন্ট মানে যে কেউ, সেটা এই সরকারের আসিফ নজরুল নিজে হন, আদিলুর রহমান খান নিজে হন, বা ওই অন্যান্যরা যারা তাদের
শুভানুধ্যায়ী আছে তারা হন অথবা ছাত্ররা, যে কেউ। এবং এ পর্যন্ত বলা হয়েছে যে মানবাধিকার কমিশনে নাকি মামলা দায়ের করতে হবে। আপনি আমারে বলেন যে খুন খারাপির মামলা দায়ের হয় কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট আদালতে, তাই না? কিন্তু এটা নাকি বাংলাদেশের মানবাধিকার কমিশনে দায়ের হবে, এবং মানবাধিকার কমিশন দেখবে যে এটা ভালো না মন্দ, এবং সেইখানে আবার দুইটা ক্যাটাগরি করছে। বলছে যে এটা কি ক্রিমিনাল মাইন্ড নিয়ে অপরাধটা করছে আমার জুলাই যোদ্ধা, নাকি পলিটিক্যাল রেসিস্টেন্স হিসেবে করেছে। এখন সুলতানুর রহমান, আপনি বলেন, হাউ ডু ইউ ডিফাইন পলিটিক্যাল রেসিস্টেন্স? তার মানে হলো একটা সার্টিফিকেট দেয়াবে যে এই যে যে হত্যাটা বা এই যে যে টেলিভিশনে আক্রমণ বা এই যে যে স্থাপনা আক্রমণ, দেশ ধ্বংস, এইগুলো করছে, এইগুলো হচ্ছে পলিটিক্যাল রেসিস্টেন্সের অংশ হিসেবে, এবং পলিটিক্যাল রেসিস্টেন্সের অংশ হলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে না। বলছে যে মানবাধিকার কমিশন তারে বলবে যে ক্ষতিপূরণ দেবার জন্য বলবে যে ভিকটিম তারে। এইখানে আবার ক্ষতিপূরণের বিধান রেখা এর একেবারে আলগা পিরিতি বলে আমাদের আঞ্চলিক বাংলায়, আপনাদের কি বলে জানি না। এইটা কম্পেনসেটরি জাস্টিসের একটা ইমপ্রেশন আছে, যাতে কেউ টের না পাই। তো হু দা হেল ইউ আর, যে আপনি কোন একটা খুনের মামলা বা রাষ্ট্রের ওয়ান্টন কিলিং অফ স্টেট এস্টাবলিশমেন্টস, তাই না, এবং ইনডিসক্রিমিনেট ডিস্ট্রাকশন অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, সেইটাকে আপনি অব্যাহতি দেবেন এবং শুধুমাত্র ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কম্পেনসেটরি বিধান রাখবেন। হোয়ারাজ প্রথমেই আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন যে সরকার যদি সার্টিফিকেট দেয়, মজার ব্যাপার শুনছেন নাকি, এরা আবার সার্টিফিকেট দেবে সরকার। সরকার দেওয়ার কেডা? প্রশ্ন হচ্ছে হু ইজ দি গভর্নমেন্ট? সেখানে মন্ত্রীরা কেডা থাকবে? ওইখানে আর এক ধরনের বাণিজ্য তৈরি হবে যে স্যার আমার একটা সার্টিফিকেট লেখা দেন যে আমি একজন জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা ওই সার্টিফিকেট নিয়ে যাবে কোথায় জানেন? আদালতে যাবেন। এখন আদালতরে নির্দেশ দিচ্ছে এই সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে আদালত আর এডারে নিয়ে বিচার করতে পারবে না। মানবাধিকার কমিশনরে বগল দাবা কইরা বলতেছে যে আপনি এর একটা সার্টিফিকেট দেন এবং তখন তাদের রিপোর্ট দেবে। এই রিপোর্ট যে কি রিপোর্ট দেবে, ফাইনাল রিপোর্ট না অ্যাকিউজিশন রিপোর্ট, তা দেবে না। আবার বলছে যে এটা যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মায়েরা থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যেন আবার তদন্ত না করে। কে তদন্ত করবে এই কথা আর আইনে বলা নাই। এটা আসমান থেকে মানুষজন মানে নাজেল হইয়া এটা তদন্ত করবে। ওভারঅল এইটা যদি আপনি আমার সমালোচনা করতে বলেন, তাহলে প্রতিটা লাইন এমন কদর্য, মানবাধিকার মানদণ্ডে এমন অনুত্তীর্ণ যে আইনের ছাত্র হিসেবে লজ্জাবোধ হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে তারা জুলাইয়ের 1 তারিখ থেকে এটির দিকে ধরেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে কেন? আন্দোলন তো শুরু হলো জুলাইয়ের 16 তারিখ থেকে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তারা সব ধরনের অপরাধকে মানে দায় মুক্তি দিয়ে, এর মধ্যে পুলিশ হত্যাই শুধু নয়, মানুষের বাড়ি ঘরে লুটপাট, আগুন দেয়া, এসবও তো ঘটেছে। তো সেগুলোকেও দায় মুক্তি দিয়ে ওভারঅল সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা এখানে যে জাস্টিফাই করলো কেন? ওই যে কেন করলো সে তো বুঝতেই পারছেন যে কেন করলো। বিকজ তুমিও যা আমিও যা, তুমিও জানি আমিও জানি, কি একটা কথা বলেন আপনারা। তার মানে না ডক্টর মাসুম বিল্লাহ, আমার প্রশ্নটি হচ্ছে তার মানে এই দেশে যে আইন শৃঙ্খলার ভয়াবহ একটা চরম অবনতি, এটি সরকারের ইন্ধনই হয়েছে দেখে তারা এখন নির্বাচনের আর বাকি আছে মাত্র 1 সপ্তাহ, রাইট? 2 সপ্তাহ, 1 সপ্তাহের কাছাকাছি, ধরেন 2 সপ্তাহে, এই সময়ে এসে তারা এই দায় মুক্তিটা দিল কাদেরকে উদ্দেশ্য করে? তাহলে এই যে দেশে এত মানুষের হত্যাকাণ্ড, এত রকমের মানবাধিকার যে বিপর্যয় বাংলাদেশে, সেগুলি কি নিজেদেরকে নাকি পরবর্তী সরকারের উপর তারা আর ভরসা রাখতে পারছে না? জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার প্রশ্ন উত্তরটা শুরু করেন। লক্ষ্য করেন এখানে এরা সবাই এক, আবার এর মধ্যেও প্রাপ্তির হিসেবে কম বেশি আছে। ধরেন বাই নাও এই যে যারা এনসিপি ওয়ালারা, এরা তো জুলাই আন্দোলনের বড় একটা স্টেক হোল্ডার না?
এরা যেহেতু ক্ষমতার রাজনীতিতে আশঙ্কা করে যে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে তারা কর্নার্ড হয়ে যাবে, সুতরাং তারা সুস্পষ্টভাবে অর্ডিন্যান্স জারি করানোর মাধ্যমে নিজেদের দায় মুক্তির জন্য একটা স্পষ্ট নিশ্চয়তা থেকে এটা তারা নিয়ে নিয়েছে। সরকার কারো করেছে, সরকার করেছে যে এটা তাদেরও লাভ। আমি বললাম, আমি আপনাকে দেখালাম যে এটা সরকারে যারা আছেন তাদের মেম্বাররাও এখান থেকে দায় মুক্তির বেনিফিট নেবে, প্লাস ওদেরকে মুখ ঠান্ডা করতে বলে যে বাবা তোরা তো আমাকে লেবার আইনের দণ্ড থেকে বাঁচাইছস, আমার না 5 তারিখে জেলে যাওয়ার কথা, আমার না 1200 কোটি টাকা দেওয়ার কথা, ঠিক আছে না, এ তো প্রত্যেকজনই জেলে যাবে, সেহেতু তুইও দুটো নেড়ে বাপু মুখ দুটো দে। এখানে আপনার গিভ অ্যান্ড টেক, বিএনপিও হয়তো এই আইনের সুবিধা নিতে পারবে, কিন্তু নির্ভর করবে সময় উত্তীর্ণের সাথে সাথে কতটা স্বার্থ সংশ্লিষ্ট ভাবে এই আইনের অপপ্রয়োগ করা যায়। সুতরাং এই আইনটি হচ্ছে এক ধরনের মুখ রক্ষা, নিজেকে রক্ষা, সব রকমের একটা দায়ের একটা মেকানিজম। এই মেকানিজম হিসেবে যাওয়ার আগ দিয়ে ওই যে যায় না যে তুমি যখন চলেই যাচ্ছ, মরেই যাচ্ছ, তখন যাওয়ার সময় উইল করে যায়, আমি লিখে গেলাম, যে অন্তত বলতে পারবো যে না তোমাদেরকে তো আমরা একটা বাবারা আমাদের হাতে দেয়, কারণ 2 দিন পরে যে এই জুলাই যোদ্ধারাই এদেরকে মারবে না তা কে জানে, এই জন্য বলবে যে বাবারা তোমাদেরকে তো আমরা একটা প্রোটেকশন দিয়ে আসছি, ঠিক আছে না। সেই জন্য তড়িঘড়ি করে নির্বাচনের আগ দিয়ে এটা জারি করা হয়েছে। এখন আপনারা আরো 2-3টা পয়েন্ট দেই, সেটা হলো আমাদের আইনি লিটারেচারে, আমি জানি না যে আজকের এই প্রোগ্রাম কোনো আইনের ছাত্র শুনছে কিনা, আমাদের লিগ্যাল লিটারেচারে অ্যাডমিনিস্ট্রেটিভ ল নামে একটা সাবজেক্ট আছে, সেইখানে অবারিত ক্ষমতা যখন সরকারের হাতে দেওয়া হয় তখন এটাকে আমরা বলি হেনরি ক্লজ। মানে হেনরি VIII নামে এক রাজা ছিল ইংল্যান্ডের, সে আপনার যা তা খুশি যে কোনো সময় জারি করলে তার কথায় আইন হতো, এটাকে বলে হেনরি ক্লজ, আনফ্যাটার্ড পাওয়ার। এই ধরনের হেনরি ক্লজের উপস্থিতি যখন কোনো আইনে থাকে সেটা অবৈধ। তো ইট ইজ এ ব্ল্যাটান্ট এক্সাম্পল অফ হেনরি ক্লজ। হেনরি ক্লজের বৈশিষ্ট্য হলো যে আমি আমার ইচ্ছেকে চাপিয়ে দিতে চাইনি, সুতরাং আইনটাকেই আমার ইচ্ছের সাথে বেঁধে দিয়েছি। কি বুঝলেন? মানে বলছে, এক রাজা বলছে যে আমি আমার ইচ্ছেটাকে জনগণের উপরে চাপিয়ে দিতে চাইনি, এজন্য আইনটাকেই আমার ইচ্ছের সাথে বেঁধে দিয়েছি। একই কথা, মিনিং হলো যে এ গুড ওয়ে অফ ট্রান্সলেটিং অটোক্র্যাটিক লিগালিজম। আপনি বলছেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বাট ইউ আর ওভার ট্রাম্পিং ফ্যাসিজম বাই ইনঅ্যাক্টিং দিস ল। বোঝাতে পারলাম? এখন দেখেন, বলছে যে এই জুলাই পার্টিসিপেন্টরা এরা নাকি সেলফ ডিফেন্সে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষার জন্য এটা করছে। কি বুঝলেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব কি এদের ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর ছিল? আইন শৃঙ্খলা বাহিনীর ছিল না। সেলফ ডিফেন্সের প্রশ্ন উঠতেছে কার? সেলফ ডিফেন্স হচ্ছে যখন পুলিশের উপরে আপনি আক্রমণ করবেন, পুলিশ সেলফ ডিফেন্সে বা আইন শৃঙ্খলা বাহিনী সেলফ ডিফেন্সে কতগুলো বল প্রয়োগ করে, এই বল প্রয়োগ তখন প্রপোর্শনেট না ডিসপ্রপোর্শনেট হয়, সেইটা তদন্তের বিষয় হয় এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় হয়। তাহলে বাংলাদেশে আদর্শিকভাবে আইডিয়ালি তদন্তের বিষয়বস্তু হওয়া উচিত ছিল যে 24-এর সহিংসতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছে এবং যারা নন স্টেট অ্যাক্টর আছে, মানে জুলাই আন্দোলনের যারা আছে, তারা কতটা বল প্রয়োগ করেছিল এবং কতটা অ্যাট্রসিটি করেছিল। সুতরাং দায়টা তদন্তের 2 দফা উঠে আসা উচিত ছিল। কিন্তু এই আইনে বলতেছে যে জুলাই যোদ্ধারা নাকি আত্মপক্ষ সমর্থনে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নাকি এটা কাজ করছে। মানে এই টার্মটা ব্যবহার করছে হচ্ছে ওই 46 নম্বর অনুচ্ছেদে এক জায়গায় বলা আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, ওইটারে চুরি কইরা ওই ডিফেন্স হিসাবে ভুল পড়ে ভুল বুঝে প্রতারণামূলক ভাবে এই আইনের প্রিয়াম্বেলে এই দোহাই দিয়েছে। আমি আর একটা কথা বলি আপনাকে,
46 নম্বর অনুচ্ছেদের যে ব্যাখ্যা বা যে দোহাই আসিফ নজরুল সহ এই মানবাধিকার গভর্নমেন্ট না পা, এটার নাম হলো গভর্নমেন্ট। মানে একটা গল্প বলি আপনার, এক ইংরেজ একবার এই আদিবাসী এলাকায় গেছে। তো আদিবাসী এলাকা মানে ওই যে পার্বত্য চট্টগ্রাম, যে আদিবাসী অধ্যুষিত এরিয়া, সেখানে যে বলছে যে আমরা তো সুশাসনের গভর্নমেন্ট, আমরা আপনাদেরকে মানবাধিকার দেব, কালচার দেব, শান্তি দেব, উন্নয়ন দেব, সবকিছুতে আপনাদেরকে পরিপূর্ণ করে দেব। এটা বলার পরে একজন ওখানকার স্থানীয় জনগোষ্ঠীর একজন বলছেন, তুই যদি এত ভালো গভর্নমেন্ট, আর এত দুঃখ কেন? তো এতই যদি ভালো গভর্নমেন্ট হবে, তা চারিদিকে এত হিউম্যান রাইটস ভায়োলেশনস কেন? এন্ড ওয়াই দেয়ার ইজ দি কোয়েশ্চেন অফ দায় মুক্তি। দায় যদি না থাকবে, জুলাই যোদ্ধারা দায় যদি না থাকবে, হত্যা যদি না করবে, তাহলে আপনি কেন লিখছেন যে হত্যা বিষয়ে এখানে কোনো কোর্টে যাওয়া যাবে না এবং তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এবং সরকার যদি সার্টিফিকেট দেয় আদালতে আপনি বিচার চাইতে পারবেন না, লিগালি বার্ড। So this is a tacit recognition that they have also contributed to the commission of crimes and atrocities. ভবিষ্যতে এই tacit recognitionটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এবং 46 নম্বর অনুচ্ছেদ একা পড়লে হবে না, কারণ 46 নম্বর অনুচ্ছেদ সংবিধানের যে মৌলিক অধিকার পার্টে আছে, সেটা হলো 26 নম্বর অনুচ্ছেদ। হ্যাঁ, মনে হয় আমার কথা বাধাপ্রাপ্ত হয়েছে, আমি আবার বলছি। না না না, আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, 26-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মৌলিক মানবাধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা যাবে না। যদি কেউ করে তাহলে সেটা অসাংবিধানিক এবং অসামঞ্জস্যপূর্ণ বলে, যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হবে। তাহলে এই আইন যেহেতু পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ, আর্টিকেল 26-এর 2 এমনকি 7-এর 2 অনুসারেও অবৈধ বলে পরিগণিত হবে। কেন এটা অবৈধ হবে? এই কারণে অবৈধ হবে কারণ আমাদের সংবিধানে বলা আছে 27 নম্বর অনুচ্ছেদে, আইনের দৃষ্টিতে সব মানুষ সমান, এবং বলা আছে এভরি পারসন হ্যাজ দি রাইট টু হ্যাভ ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো আইনের সমান প্রোটেকশন পাওয়ার অধিকারী যদি হয়, তাহলে আপনি জুলাই পার্টিসিপেন্ট, আপনি সুরক্ষা পাবেন, আর একজন জুলাই অপার্টিসিপেন্ট সে সুরক্ষা পাবে না কেন? সুতরাং 46-এর দোহাই আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দিলে হবে না। যদি 46টা পড়তে হবে, 27 এবং 31 এবং অন্যান্য যে মৌলিক মানবাধিকার আছে, which are non-derogable human rights, which are just cousins obligation of the state to enforce, সেটাকে অ্যাব্রিজ করার কোনো অধিকার কোনো পার্লামেন্ট বা কোনো সরকারের তো নাই। পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে কিনা আপনি জানেন না। আপনি আজকে অর্ডিন্যান্স ডক্টর মাসুম বিল্লাহ, আমি এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম যে এইরকম যখন একটা অবস্থা, তো এই মানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, মানে সংবিধানের যে মৌলিক বিষয়, বেসিক বিষয়গুলোর সঙ্গে সাংঘর্ষিক, তাই না? তো এইরকম একটা বিষয়কে রাষ্ট্রপতি কি এটা অনুমোদন দিতে পারেন? যদি না পারেন, তাহলে অধ্যাদেশটি কেমন করে জারি হলো? মানে রাষ্ট্রপতির এখতিয়ারটা কোথা থেকে এলো তাহলে? সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে যখন পার্লামেন্ট থাকে না, পার্লামেন্ট যখন অধিবেশনে থাকে না বা ভাঙ্গা অবস্থায় থাকে, তখন আইনি প্রয়োজন মেটাতে প্রেসিডেন্টের ক্ষমতা থাকে অর্ডিন্যান্স জারি করবার। তবে 2-3টা শর্ত আছে। শর্ত হলো যে বহু জরুরি পরিস্থিতি তৈরি হয়ে আছে যে আপনাকে তখনই আইনটা জারি করতে হবে, কেমন? এবং বলা আছে এটা জারি করার সাথে সাথে জনগণকে জানাতে হবে। আর একটা হচ্ছে এটা প্রয়োজনের সাথে প্রপোর্শনেট হতে হবে। এই 3টা মানদণ্ড এখানে ফুলফিল করে না। কেন না? আমাদের উচ্চ আদালতের বিভিন্ন ডিসিশনে 93 নম্বরের যে আওতা বলা আছে, সেই আওতায় কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে এত জরুরিভাবে এত মৌলিক আইন প্রণয়ন করবার কোনো অধিকার অর্ডিন্যান্সের মাধ্যমে রাষ্ট্রপতির নাই। কথাটা বুঝাতে পারলাম? দ্বিতীয় হলো, যখন পার্লামেন্ট তৈরি হবে, নতুন করে গঠিত হবে, তখন 30 দিনের মধ্যে
এই আমলে জারি হওয়া সমস্ত অর্ডিন্যান্সকে পার্লামেন্টে 30 দিনের মধ্যে উত্থাপন করতে হবে। উত্থাপন করলে পার্লামেন্টের কিছু রাখবে, কিছু বাতিল করবে। তো এই সরকার জানে না যে কোন অর্ডিন্যান্স রাখবে, কোন অর্ডিন্যান্স রাখবে না। তারা এইগুলো গিভ অ্যান্ড টেকের মাধ্যমে জারি করছে। এই কারণে আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য তারা মিশে গেছে। তুমি আর আমি আজ যে বলে না যে মিলে মিশে একাকার, তো সেইভাবে সরকার, জুলাই যোদ্ধা, জুলাই অযোদ্ধা, তারপরে হচ্ছে আপনার বিএনপি, এনসিপি, এপিবি, এগুলো হচ্ছে এক একটা নাটকের, একই নাটকের একই অঙ্কের বিভিন্ন চরিত্র। এই চরিত্ররা আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছে যে এইগুলো পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে। কিন্তু ডক্টর মাসুম বিল্লাহ, তাহলে মৌলিক বিষয়টি দাঁড়ায় যে যেই একতরফা নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, তাতে বিএনপি সরকার গঠন করুক আর জামাতি সরকার গঠন করুক, কারো উপরে এই ইউনূস চক্রের আসলে আপনার ভরসা নাই, তাই তো? না, এদের প্রত্যেকের উপরেই ভরসা আছে। আপনার রহিমউদ্দিন, করিমউদ্দিন ভরসার নাম শুনছেন না? ভরসা থাকলে তার আবার এই এত অল্প সময়ে এটি করার কেন দরকার বোধ করলো? এ দরকার হলো, কারণ হলো এই যে এইটাকে তারা বলছে যে এটা যদি আমরা করায় নিয়ে আসতে পারি তাহলে এটা পাশ করানোতে খুব সুবিধা হবে। কিন্তু যদি না থাকে তাহলে নতুন প্রেক্ষাপটে এসে কেমন এটা প্রণয়ন করতে করতে বহুত দেরি হয়ে যেতে পারে এবং আবার মামলা জারি হয়ে যেতে পারে। আপনি যখনই 11 তারিখের নির্বাচনের পরের দিনই ক্ষমতা ছেড়ে দেবেন তখনই কিন্তু লোকজন এসে আপনাকে আক্রমণ করতে পারে। এই জন্য তারা এখনই এটা সুরক্ষা দিয়ে রেখেছে। মানে তারা কোনো অবস্থাতেই বিনা প্রোটেকশনে ক্ষমতার বাইরে যেতে চায় না। বোঝাতে পারলাম? এখন একটা কথা বলি, আপনার প্রশ্নটি করুন তারপরে আমি বলি। মানে বিএনপি এর আগে বঙ্গবন্ধু হত্যা নিয়ে ইন্ডামটির একটা দায় তাদের কাঁধে নিল, এখন আবার এই দায়টি তারা কাঁধে নিবে। কারণ আপনি আমাকে ক্ষমতায় আনতেছেন না, এটা তো নরমাল একটা ব্যাপার। যে এই দায় নিয়ে তো শেষ রক্ষা হতে পারে না। কারণ কিন্তু তারা এখন মানুষ এটা ভাবে না, তারা ভাবে যে আমরা উপস্থিত এটা করি, ঠিক আছে? তারা এটা করবে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি তো আমাকে ক্ষমতায় আনতেছেন, আপনি তো আমাকে সেমি প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন না? সো ইউ আর অ্যালাউইং এভরিথিং। সরকার তাদের সঙ্গে মিলেমিশেই কাজ করছে। আমার অ্যানালাইসিস হচ্ছে ইট হার্ডলি ম্যাটার্স। আপনি যখনই আওয়ামী লীগ রাজনীতিতে তাদের রেস্টোরেশন, তাদের রিঅ্যাসার্ট করবে, তখনই দেখবেন জামাত বিএনপি আবার এক হয়ে গেছে। এটা বালির বাঁধ, এটা থাকবে না। যখনই তারা পাওয়ারের ব্যাপারে থাকবে তখন উপরে উপরে আর কি এই যে কিছু পাঞ্জা হয় না, কিছু আন্ডারস্ট্যান্ডিং পাঞ্জা হয় হাতের, যে এরকম করে করবে, এরকম হবে। একদম ক্লিয়ার ওটাই হবে আসলে। এখন আমাকে একটু বলুন, দেখুন দেশে আইনের শাসনের এত বড় বিপর্যয়, আপনি দেখলেন যে বাগেরহাটের সাদ্দাম এবং তার স্ত্রী কন্যার মানে স্ত্রী পুত্রের পরিস্থিতি তো দেখলেন। সাদ্দামকে জামিন দেওয়া হয়েছে বলে শুনেছি, তো অন্যদের কি অপরাধ? তাদেরকেও কি তাদের স্ত্রী পুত্রকে হারাতে হবে? তারপরে হারালেও হবে না, তারা হচ্ছে গিয়ে ওই লাশ যাবে জেলখানায়, তারপরে গিয়ে টনক নড়বে, এরকম কি ব্যাপারটা হয়ে দাঁড়াবে? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু দায় মুক্তির ব্যাপারে জাস্ট একটা পয়েন্ট আমি যুক্ত করে ওই পয়েন্টে যাচ্ছি। 2003 সালে অপারেশন ক্লিন হার্টের আইন শৃঙ্খলা বাহিনীকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, সেনাবাহিনীর। তবে এটা চ্যালেঞ্জ করা হয়, জেডাই খান পান্না ভার্সেস বাংলাদেশ। সেখানে জাস্টিস আশরাফুল কামাল, জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, যিনি নাকি যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কমিশনের চেয়ারম্যান, তারপরে জাস্টিস নাইমা হায়দার, তারা রায় দিয়েছেন যে 46 নম্বর অনুচ্ছেদের অধীনে ওই দায় মুক্তি অধ্যাদেশ অবৈধ। সুতরাং এই প্রেসিডেন্ট অনুসারেও এই দায় মুক্তি অধ্যাদেশও অবৈধ। বুঝাতে পারলাম? এবং স্বাধীন মালিক ওই মামলায় আর্জি করেছিলেন যে মুক্তিযোদ্ধাদেরকে যে দায় মুক্তি দেওয়া হয়েছিল
সেই দায় মুক্তির সাথে এই 2003 আর এই 24-এর দায় মুক্তি আর গুয়েবুলি মেলে না। 3টা কারণে মেলে না। Those are fundamentally different, prospectively different and notionally different. আরো আর্গু করা যাবে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে দেন আপনার কথা শুনে আমার একটি কথা প্রায় আসে, আমি ভাবছি জিনিসটা খোঁজ করব, কিন্তু খোঁজ করা হয়নি নানান কারণে। 90-এর গণ অভ্যুত্থানেও কি কোনো দায় মুক্তি দেওয়া হয়েছিল? না, তাহলে 90-এর গণ অভ্যুত্থানে দায় মুক্তির প্রয়োজন পড়লো না, এখন কেন পড়লো? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। এরকম কোন দায় মুক্তি আপনার প্রথমটা হচ্ছে ওই মুক্তিযোদ্ধাদেরকে, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, আর তৃতীয় হচ্ছে যে আপনার 2003 সালের অপারেশন ক্লিন হার্ট, আর এইটা। আর ওই যে কুইক রেন্টালের ক্ষেত্রে কিছু কমার্শিয়াল দায় মুক্তির ব্যাপার ঘটেছিল গত আমলে। না, ওগুলোর সঙ্গে তো তুলনা চলে না, কারণ না, এটা তো এটা ঢালাও তুলনা হবে না। দায় মুক্তি। এটা তুলনা হবে না, জাস্ট আমি ইতিহাসটা বললাম। জি, এইটা গুড। এখন সাদ্দামের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কালকে আর্গিউ করছিলাম যে অ্যাটলিস্ট তাকে জামিন করানো হোক এবং উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে বা একজন দরদি আইনজীবী যদি কোর্টে গিয়ে একটু ব্যবস্থা করেন এবং তার সাইকোলজিক্যাল ওয়েলবিং, তাকে কাউন্সিলিং এর মাধ্যমে যদি তাকে একটু তার পাশে রাষ্ট্র দাঁড়ায়, তো জামিন হয়েছে, এটা সামান্য হলেও তার যে ক্ষতি হয়ে গেছে সেটা অপূরণীয়। রাষ্ট্র কোনো মতেই সেটাকে আর রিপেয়ার করতে পারে না। ইট ইজ আনমেকেবল, ইররিড্রেসেবল। কেমন, এটা সহ্য করার মতন নয়। কিন্তু এই জামিনের একটা তাৎপর্য হতে পারে, কারণ ইট ইজ নট অনলি সাদ্দাম বাট অলসো থাউজেন্ডস আদার্স। শুধুমাত্র ছাত্রলীগ করে বিধায়, শুধুমাত্র কোনো অপরাধে জড়িত না। আপনি সুনির্দিষ্ট অপরাধে মামলা করেন, তার আমরা বলি যে আইনের যথাযথ পদ্ধতি, ফেয়ার ট্রায়াল, সেটা অনুষ্ঠিত হোক। কিন্তু একজন মানুষের জামিন পাওয়া তার মৌলিক অধিকার। গত 1-1.5 বছরে আপনি খোঁজ রেখেছেন নিশ্চয়ই যে জামিনের এই বিধান সম্পূর্ণভাবে রুদ্ধ করে রাখা হয়েছে, এবং ইদানিংকালে জাজ সাহেবরা যাও বা কিছু জামিন দিচ্ছেন, এগুলো জামিন আদেশ হবার পর এই টুর্নামেন্টটা কভার করার জন্য ভারতে এবং শ্রীলঙ্কায় 2 জায়গায় হচ্ছে। এটা কভার করার জন্য তারা আবেদন করেছিল, অনুমোদন চেয়েছিল। আইসিসি সেটা নাকচ করে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে মানে বাংলাদেশের সাংবাদিকদেরও নিরাপত্তা নেই, এটাই প্রমাণ হলো। তাহলে বাংলাদেশ যে খেলতে যাবে না, সেটা তাহলে খুবই যৌক্তিক। তাহলে বাংলাদেশের সাংবাদিকদেরই নিরাপত্তা নেই। যে এই সাংবাদিকদের বললাম তো, তারা এমনও তো আছে না যে আইপিএল এর চূড়ান্ত খেলা ফাইনাল কভার করার জন্য বাংলাদেশ থেকে গেল সাংবাদিকরা, সেখানে বাংলাদেশের তো কোনো অবস্থান নেই। তো কেন? কিন্তু দেখেন আইসিসি কতখানি ভারতীয় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যে এবং কত নিচু তাদের দৃষ্টিভঙ্গি যে তারা নাকচ করে দিল। আজকে এই খবরটা আসছে, দেখেন এই যে 2026 টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ কভার করতে আইসিসিতে আবেদন করেছিলেন যেসব বাংলাদেশি সাংবাদিক, তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে আইসিসি। যেহেতু বাংলাদেশ দলও নেই, বাংলাদেশ সাংবাদিকদেরও অনুমোদন নেই। আজ সন্ধ্যায় পাঠানো ইমেলে বাংলাদেশি সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। বছরের পর বছর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাংলাদেশ দলের সাধারণ একটি দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের সাংবাদিকরা কভার করেন। সেখানে পাশের দেশে হতে যাওয়া এই টি-20 বিশ্বকাপই কভার করা হচ্ছে না বাংলাদেশের সংবাদ মাধ্যম কর্মীদের বা গণমাধ্যম কর্মীদের। প্রায় 3 দশকের সাংবাদিকতার ক্যারিয়ারে দেশে বিদেশে ছেলে মেয়েদের মিলিয়ে 13টি আইসিসি ইভেন্ট কভার করা সেকেন্দার আলীর অভিজ্ঞতা হলো প্রথমবারের মতো বিশ্বকাপের মিডিয়া অ্যাক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যানের। অর্থাৎ যদি
100টি উপকরণ লাগে, সেই 100টি উপকরণের মধ্যে হয়তো আমেরিকার সমর্থন বা ভারতের সমর্থন একটি। তো সেই অর্থে ভারতের বন্ধুত্ব বা আমেরিকার বন্ধুত্ব যে কোনো একটি রাজনৈতিক দলের জন্য যেভাবে আশীর্বাদ হতে পারে, একইভাবে এটি কারো কারোর জন্য প্রতারণার ফাঁদ হতে পারে, কারো কারোর জন্য বিপদের কারণ, বিপত্তির কারণ অথবা ধ্বংসের কারণ হতে পারে। জামাতের সম্পর্কে যে অডিওটি প্রকাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত বা কর্মকর্তাদের বরাত দিয়ে, তো সেখানে ইতিবাচক দিক যেভাবে রয়েছে জামাতের জন্য, তদ্রূপ নেতিবাচক দিকও কিন্তু কোনো অংশে কম নয়। আগের একটি ভিডিওতে আমি ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছি যে জামাত কেন আমেরিকার মুখাপেক্ষী বা আমেরিকা কেন জামাতকে সমর্থন দিতে চাচ্ছে। আর আমেরিকা যদি জামাতকে সমর্থন দেয় সেক্ষেত্রে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু, এই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমি এর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হলো যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার আর শত্রু হওয়ার কোনো প্রয়োজন নেই বা অন্য কোনো নতুন শত্রুর আর দরকার নেই। এই গেল এক। 2 নম্বর হলো যে আমেরিকা একই সঙ্গে 2-3 জনের সঙ্গে খেলে। এখন এই মুহূর্তে তারা আওয়ামী লীগের সঙ্গে খেলছে, ভারতের সঙ্গে খেলছে, অর্থাৎ আওয়ামী লীগ বনাম ভারত, এবং তারা বিএনপির সঙ্গেও খেলছে, জামাতের সঙ্গেও খেলছে। কিন্তু অন্তঃস্থল থেকে আসলে তারা কাকে চাচ্ছে যদি আপনি সেটি বিবেচনা করেন, তাহলে তাদের জন্য সবচেয়ে নিরাপদ হলো আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায় যদি একটি কর্তৃত্ববাদী শাসন থাকে, যেভাবে শেখ হাসিনার জমানাতে ছিল ওইরকম আর একটা শাসন থাকে, তাহলে এখানে আমেরিকার যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো ফটাফট দেয়া সম্ভব। কাজেই কোনো একক কর্তৃত্ববাদী যে সরকার সেটি যদি প্রতিষ্ঠিত না হয়, সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার স্বার্থ সংরক্ষণ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, জামাতের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার 1% স্বার্থ সংরক্ষণ করা সম্ভব নয়। এর কারণ হলো জামাত যদি ক্ষমতায় আসে সে হবে ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি শাসক। তাকে সবার কথা শুনতে হবে এবং একটি রাষ্ট্র শেখ হাসিনার মতো করে কর্তৃত্ব নিয়ে চালানোর জন্য তাদেরকে আরও 100 বছর অপেক্ষা করতে হবে। একজন এরদোয়ান দরকার হবে, একটি একে পার্টির দরকার হবে। এখন বোঝার চেষ্টা করুন জামাতের কাকে দিয়ে আপনি এরদোয়ানের মতো একটি শক্তিশালী শাসন কায়েম করবেন। আর যখন এরদোয়ানের মতো একটি শক্তিশালী শাসন কায়েম করতে হবে, তখন সেখানে একটি বাঙালি জাতীয়তাবাদ বা একটি বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা একটি ইসলামী জাতীয়তাবাদ এটি প্রতিষ্ঠিত করতে হবে। যদি জনগণের সমর্থন না থাকে, তাহলে জামাতের সরকারকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী জাস্ট একটা বুড়ো আঙ্গুল দিয়েও তারা জিজ্ঞাসা করবে না, টিপ সই দেওয়ার জন্য তারা জিজ্ঞাসা করবে না। আর একে পার্টির এরদোয়ানের মতো যদি তাদের সমর্থন থাকে, সেক্ষেত্রে যদি কোনো মিলিটারি কু হয়, জনগণ এরদোয়ানের পক্ষে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, জামাতের জন্য সেটা নেমে আসবে এবং তার জন্য জামাতের যে ম্যাগনেটিক পাওয়ার দরকার, ম্যাগনেটিক লিডারশিপ দরকার, তার থেকে এখনো পর্যন্ত জামাত শত যোজন দূরে আছে। তো কাজে একটা হাইপ তুলে কিংবা ধরুন মানুষের আবেগকে পুঁজি করে বা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা যদি ক্ষমতা আসেও, সেই ক্ষমতা নিয়ে বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা, বাংলাদেশের শারিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করা অথবা কোনো গুরুতর বা কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। একইভাবে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তার ক্ষেত্রেও এই জিনিসগুলো সমভাবে প্রযোজ্য। বরং ক্ষেত্র বিশেষে জামাতের চাইতে তাদের আরও বেশি দুর্বলতা থাকবে, বিশেষ করে চাঁদাবাজি, আইনশৃঙ্খলা, মাস্তানি, রাহাজানি, বিশৃঙ্খলতা এবং দলীয় নেতাকর্মীদের সারা বাংলাদেশে যে অনিয়ম